আমি একটি গল্প বলবো। এই গল্প শুনে যদি কেউই ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব দেবে। এই ঘটনাটি কোন গ্রামের কোন জায়গার তা তো ঠিক জানা যায় না। গল্পের কিছু ঘটনা শুনে মনে হয় এটি হয়তো বাংলাদেশের অথবা নয়, তা আমি বলতে পারবো না। কিন্তু এই গল্পটি অতটি ভৌতিকও নয়। গল্পটি আপনি যদি শুনতে পারেন তাহলে হয়তো কিছুটা অবিশ্বাস্যকর মনে হতে পারে, কারণ এটি অনেক পুরাতন গল্প। কেউই এর ঘটনা সম্বন্ধে পুরোপুরিভাবে জানে না, আর সবাই সাধারণত গল্পের মধ্যে আরও অন্য কিছু লুকিয়ে দেয় যা আদৌ ঘটেওনি। তাও এই গল্পটা যতটি এর উৎপত্তি থেকে জানা গেছে তা আমি এই ভিডিওটাতে বলব। এই গ্রামটির নাম তা তো বলতে পারবো না, গ্রামটির নাম এখানে আমি ভূত গ্রাম রেখে দিচ্ছি। এর মধ্যে দুটি ভাই ছিল, এরা দুজনেই জেলে। এদের নামও জানি না, তবে আমি এই ভিডিওর জন্য এদের নাম সমর ও অমর জেলে রাখলাম। এরা রাতে মাছ ধরতে যেত, কারণ সাধারণত লোকে রাতেই মাছ ধরতে যায়। এরা একটা ছোট্ট নৌকা নিয়ে এবং জাল নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যেত। রাত হলে প্রতি রাতে একদিন রাতে দুই ভাই নৌকায় চাপার সময় আমার বড় ভাই আগে নৌকায় উঠে পড়ে, কিন্তু ছোট ভাই তার পেছনেই আসছিল। সে যখন নৌকা থেকে বাইরে উঠে দেখে, সে তার ছোট ভাইকে দেখতে পায় না। কিছুক্ষণ পরে তার ছোট ভাই কোথা থেকে এসে উপস্থিত হয় এবং তার হাতে আরেকটি জাল। সে জালটি মনে হয় সে বাড়ি থেকে নিয়ে এসেছিল। সে লক্ষ্য করল তার ছোট ভাই আসতেই বারবার আর জালটিকে জলে ফেলছে এবং প্রতিবারই অনেক করে মাছ উঠে আসছে। তার মনে মনে কেমন একটি সন্দেহ হলো, এ কি করে সম্ভব। সে আবার দেখল যে তার ছোট ভাই বারবার জালটি ফেলছে ও এক গাদা গাদা মাছ তুলে আনছে। পুকুরে এত মাছও নেই যে প্রতিবার জালে এতগুলো করে মাছ উঠে আসবে, তাও এত কম সময়ের মধ্যে। এই সমর, তোর জালে এত মাছ কি করে উঠে আসছে? কই না তো দাদা, সাধারণই মাছ উঠছে। না, আমি দেখলাম তুই কয়েকবারের মধ্যেই কত করে মাছ তুলে ফেললি। তুই তো আগে এত মাছ ধরা জানতিস না। তুই কোথা থেকে শিখে ফেললি এমন মাছ ধরা? ওই দাদা এখান থেকে ওখান থেকে তার কাছে মাছ মাছ ধরা দেখে আগের দিন সাবুদার কাছ থেকে অনেক মাছ ধরা শিখেছি। না না না, ব্যাপারটি তো সুবিধা ঠিকছে না। এ কি করে হতে পারে? আমার মনে হচ্ছে এই সেই পদ্মা নদীর আত্মা, যে আমার ভাইয়ের ওপর কবজা করে বসে আছে। ভাগ্য ভালো আমি আত্মা আটকানোর মন্ত্র জানি। আমি এই মন্ত্র আমার ভাইয়ের ওপর পড়ে দেবো, যাতে আমার ভাইয়ের মধ্যে থেকে আত্মা বাইরে না যেতে পারে এবং আমি আত্মাকে জিজ্ঞেস করতে পারি কিছু না কিছু। বলবো না। ঠিক আছে ঠিক আছে, বলছি আসার আগে আমি তোমার ভাইকে ওই নদীর পাড়ে পাতায় মুখটা গুঁজে মেরে দিয়েছিলাম। তারপর তোমার ভাইয়ের শরীর নিয়ে এখানে এসেছি। অমর এই ঘটনাটি জানার পর ঠিক ওই সময়ই তার ভাইকে টেনে নিয়ে যায় তার গুরুদেবের কাছে। তার গুরুদেব বড় একজন ওঝা ছিলেন, তিনি সমস্ত রকম ভূতের সঙ্গে কথা বলতে পারতেন। গুরুদেব, আমার মনে হচ্ছে আমার ভাইকে ওই পদ্ম নদীর পদ্মা আত্মাতে পেয়েছে। আমার ভাই, আমি ওর আত্মাকে আটকে দিয়েছি। যদি আপনি আমাকে সাহায্য করতে পারেন। আমি তোমাকে সাহায্য করতে পারবো বৎস। এই নাও, এই কবচটি রাখো। এই কবচটি তোমার ভাইয়ের থেকে দূরে রেখো, যেন তোমার ভাই এই কবচটি দেখতে পায় কিন্তু নিতে না পারে। এই কবচটিও কোনোদিনই নিজে নিতে পারবে না। তুমি যেন কোনোদিনই এই কবচটি তার হাতে নিজে পেরে দিও না। এই কবচটি ওর ঘরের মুদুনিতে ঝুলিয়ে দাও, যেন ও সবসময়তে দেখতে পায় এবং সবসময়তে চেষ্টা করে ওটি নেবার জন্য, কিন্তু ওটি নিতে পারবে না। সে এমন জায়গাতে ঝুলো
যাতে ওর নিতে কোনোভাবেই না পারে। সবাইকে সাবধান করে দাও কি ঘরে, যাতে ওই কবচটি কেউ কোনোদিন কখনো পেরে না দেয়। এখন তুমি যাও, তোমার ভাই এখন অজ্ঞান মনে হয়, তোমার ভাইকে তুমি নিয়ে চলে যাও, নাহলে ওর মধ্যেকার আত্মা কখন তার আর খাঁচা ভেঙে বেরিয়ে আসবে কেউ জানে না। এই ঘটনার পরে সকালবেলাতে অমর তার ভাইকে নিয়ে বাড়ি পৌঁছে যায় এবং বাড়িতে সে সবাইকে এসেই জানিয়ে দেয় যেন এই কবচটি কোনোদিনই তাকে পেটে না দেয়। যত রকমের ঘটনা তাদের সঙ্গে ঘটেছিল সে সব তার বাড়ির লোককে বলে। তার ছোট ভাই ক্রমাগত তার স্ত্রীকে বলতে থাকে যে এই কবচটি যেন সে তাকে পেরে দেয়। ও বউ, আমাকে ওই কবচটা একবার পেরে দাও না। ওটা কবচ নয়, দাদা মিছে কথা বলছে, একবার ওটা পেরে দাও, একবার পেরে দাও ওটার মধ্যে দেখবে আমি কি আছে। যদি তোমার ইচ্ছা হয় নিজে পেটে নাও কেন, আমার অনেক কাজ আছে। ওই যে মই ওইখানে রাখাই রয়েছে, নিজে পেটে নাও যদি পারো। কয়েক বছর পরে তার দুটি ছেলে হয়। সেই ছেলে দুটি বড়ও হয়ে যায়, কিন্তু সেই ছেলে দুটি জানতো না তার বাবা ভূত, এবং মধুনিতে ওইটা কি বাঁধা রয়েছে ওইটা সম্বন্ধে জানতে তারাও খুব ইচ্ছুক ছিল। একদিন তার বাবা বড় ছেলেকে বলল যে, বাবা বাতাবি, ওই যে চালের মাথায় পুঁটলিটা বাঁধা রয়েছে একবার পেরে এনে দিতে পারবে না? কালকে মাছ ধরতে গিয়ে পড়ে গিয়েছিলাম, পায়ে খুব ব্যথা, তাই আজকে আমি মোয়ে চড়তে পারছি না, একবার এনে দাও না। এই কবচটি তার হাতে দেওয়ার পরে সে তার ভূত রূপে সেই অঞ্চল থেকে পালিয়ে যায়। তাকে আর কখনো দেখা যায়নি। সেই বাতাবি তার বাবাকে সেই কবচটি দিয়ে কি ভুল কাজ করেছিল সে অনেক পরে জানতে পারল। কিন্তু আজ এই গল্পের জন্য এতটাই। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পরে দেখা হবে অন্য কোনো গল্পের ওপরে। আজকের জন্য বাই বাই।